আসসালামু আলাইকুম। রসায়ন নবম দশম শ্রেণীর দ্বিতীয় পত্র পদার্থের অবস্থা ওয়ান শট ক্লাস। ওয়ান শট ক্লাস মানে একটা ক্লাস নেব, এই ক্লাসের মধ্যে পদার্থের অবস্থা এই অধ্যায় রসায়নের দ্বিতীয় অধ্যায়টা একদম কমপ্লিট করে দেব। যাবতীয় যা আছে এখান থেকে কমপ্লিট করে দেবো ওয়ান শট ক্লাসের মধ্যে। একটা ক্লাস নেব জাস্ট। আর প্রথমে শুরু করি এখন পদার্থের অবস্থা। অধ্যায়ের নাম কি? পদার্থের অবস্থা। প্রথমে আসে পদার্থ কি, আমাদের জানা উচিত। পদার্থ কি? পদার্থ, এই পদার্থটা কি এটা আমরা প্রথমে জেনে আসি। যার নির্দিষ্ট ভর আছে এবং স্থান দখল করে, জায়গা দখল করে, সেটা হচ্ছে পদার্থ। পদার্থ কি? যার নির্দিষ্ট, মানে এই ক্লাসের মাধ্যমে আমি বলবো যে তোমাদের এ টু জেড এই যাবতীয় এখানে পুঙ্খানুপুঙ্খানু ভাবে শেখানো হবে। রসায়ন নির্দিষ্ট যার নির্দিষ্ট ভর ও স্থান দখল করে, স্থান দখল করে তাই পদার্থ। সংজ্ঞা অনেকভাবে দেওয়া যায়। এখন হলো পদার্থের অবস্থা। পদার্থের কয়টি অবস্থা? এমনি সাধারণভাবে আমরা জানি পদার্থের কয়টি অবস্থা সেটা আমরা জানবো এখন। পদার্থের অবস্থা, পদার্থের তিনটি অবস্থা। এক হচ্ছে কঠিন অবস্থা, বা পদার্থের পদার্থ তিনটা, কঠিন অবস্থা থাকে, তরল অবস্থা থাকে এবং গ্যাসীয় অবস্থা থাকে। এমন হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা তিন ধরনের। একটা হচ্ছে কঠিন অবস্থা, আর হচ্ছে তরল, আর কি, আর আছে গ্যাসীয়। এই তিনটা অবস্থা। কঠিন মানে কি? শক্ত জিনিস। কঠিন মানে কি? শক্ত। আর তরল তো জানোই, তরল। আর গ্যাস ফাঁকা ফাঁকা থাকে, গ্যাস। কঠিন মানে শক্ত জিনিস। তার কঠিনে কি থাকবে? অবশ্যই এটা যদি কঠিন হয়, এটা বরফ হয়, কি হবে? অবশ্যই এর ভর আছে, আকার আছে এবং আয়তন আছে। তিনটাই থাকবে। কি থাকবে? ভর থাকবে, আকার থাকবে এবং আয়তন থাকবে। তাহলে কি থাকবে? তাহলে অবশ্যই ভর থাকবে, ভর থাকবে, আয়তন থাকবে, আর আকার থাকবে না। আকার কি থাকবে না? আকার নট, আকার নাই, কিন্তু ভর এবং আয়তন আছে। গ্যাসীয় পদার্থে কি আছে? গ্যাসীয় পদার্থে তাহলে কি আছে? এর নির্দিষ্ট ভর আছে। কি আছে? ভর আছে, ভরটা আছে। বাকি যে দুটো অপশন আছে, আকার এবং আয়তন, আকার এবং আয়তন, এই দুটো এর নাই। তাহলে কি পদার্থের অবস্থা? এ কি? কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন পদার্থে কি আছে? যার ভর আছে, আকার আছে, আয়তন আছে, তাকে কঠিন পদার্থ বলে। এবং তরল পদার্থ কি? যার ভর আছে, আয়তন আছে, কিন্তু আকার নাই, সেটা হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ দেখো আকার, আকার বুঝো তো, এটা আকার কি গোল হয়ে আসছে, কিন্তু তরল পদার্থ কোন আকার আছে? তরল পদার্থ যে পাত্রে রাখো না কেন, ওই পাত্রের স্থান দখল করবে। এবং গ্যাসীয় পদার্থ এর ভর আছে, আকার, আয়তন কিছুই নেই। তাহলে আশা করি বুঝতে পারছো যে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের মধ্যে বৈশিষ্ট্য। এখন আসি ব্যাপন। ব্যাপন আমরা বুঝি। এখন আসি, এগুলো বেশি দিলাম। এখন আসি ব্যাপনটা। এখন আসি ব্যাপনটা কি? ব্যাপন হচ্ছে একটা, তুমি রুমে পারফিউম রাখছো, পারফিউমটা দেখো ধীরে ধীরে তোমার রুমে পুরোটাই একটা গান সৃষ্টি করবে। এটা হচ্ছে ব্যাপন। ব্যাপনটা হতে পারে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের। তাহলে ব্যাপন কাকে বলে শিখি এখন। ব্যাপন, ব্যাপন কাকে বলে এটা আমরা এখন শিখি। এই করণটা ফেলতে নিই। ব্যাপন কাকে বলে? ব্যাপন তাকে আমরা ডিফিউশন বলি। কি বলি? ডিফিউশন বলি। ব্যাপনের ইংরেজি ডিফিউশন বলি। ব্যাপন কাকে বলে? এখন এবং কঠিন ব্যাপন কাকে বলে? কোনো মাধ্যমে, মাধ্যমটা লাগবে, কোনো মাধ্যমে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে, এবং সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা, ছড়িয়ে পড়ার, ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন
বলে। সরিয়ে কি প্রক্রিয়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। কোনো মাধ্যমে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে ব্যাপন বলে। হ্যাঁ, ব্যাপন একটা দেখো, ব্যাপনের একটা সূত্র আছে দেখবা, অনেকভাবে এটা প্রমাণ করা যায় যে তোমাদের ঘরের এক কোণে সেটা রেখে দিছো, কিন্তু তারপরেও ব্যাপন হবে। দেখো, কঠিন তরল গ্যাসের পদার্থ থেকে যে একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা পুরো রুম একটা গ্রান সৃষ্টি করছে, সে হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, সেটা ঘটে। আর ব্যাপনের মধ্যে তোমাদের অথবা কিছু কিছু আমাদের জানি মৌল কিছু মুখস্থ করতে হবে, যে মৌলটা মৌল মুখস্থ করতে হবে। মৌল মুখস্থ না করলে বা এবারে ভর মুখস্থ না করলে ব্যাপন দিয়ে একটা অঙ্ক আসছে তোমাদের, তোমাদের এই অধ্যায় দেওয়া আছে। এটা আমরা একটু পরও করবো, শেষ দিকে করবো, অঙ্কগুলো শেষ দিকে করবো। এখন আমরা আসি নিঃসরণ কাকে বলে। এখন কি বলি? নিঃসরণ কাকে বলে? নিঃসরণ, যাকে আমরা ইফিউশন বলি। কি বলি? ইফিউশন বলি। ইফিউশন বলি এটাকে আমরা। নিঃসরণকে বলি ইফিউশন বলি। ইফিউশনে কাকে বলে দেখি, সরু ছিদ্রপথে ইফিউশনে আগে লিখে দিই, সরু ছিদ্রপথে এটা এখানে চাপ থাকবে একটা, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে কি বের হয়ে আসবে? সজোরে বেরিয়ে আসার এটা বাতাস ঢুকলে কোন সমস্যা, একটু বাতাস ঢুকলে দুনিয়ার সমস্যা। সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। কি সরু ছিদ্রপথে। এখন একটা কথা বলি, এখন দেখো টায়ার তো দেখছি, গাড়ির টায়ার দেখছো, গাড়ির টায়ারকে ফুটা করে ঠাস করে ব্লাস্ট হবে, বা তুমি যদি বেলুনকে একটা ফুটা করো ঠাস করে ব্লাস্ট হবে, অথবা বেলুনকে তুমি বেলুনের ভিতর যে বাতাসগুলো আছে সেগুলো কিন্তু একটা ছিদ্র দিয়ে বের হয়, সরু ছিদ্রপথে, মানে জোরে বের হয়, সজোরে বের হয়। অথবা তুমি টায়ার দেখছো, টায়ারে সরু ছিদ্রপথে বাতাস সজোরে বের হয়, এই সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াটাই হচ্ছে নিঃসরণ। ব্যাপন আর নিঃসরণের পার্থক্য আছে। ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য কি? তার পার্থক্য একটু দেখি। ব্যাপন আর নিঃসরণের পার্থক্যটা একটু দেখি, বেশি দিলাম একটু। ব্যাপন আর নিঃসরণের মধ্যে এখন পার্থক্যটা বলি। ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্যটা কি? ব্যাপনের মধ্যে পার্থক্য আর হচ্ছে নিঃসরণের মধ্যে পার্থক্য। এটা দেখো, এটা কি থাকবে? ব্যাপনটা কি? ব্যাপন কাকে বলে এটা লিখবো, কাকে বলে প্রথমে লিখবো কাকে বলে, সেম এটাও লিখবো কাকে বলে। 2 নম্বরে লিখবো হচ্ছে এখানে কিন্তু 2 নম্বরে চাপের প্রভাব আছে, মানে চাপের প্রভাব আছে, টায়ার নিঃসরণ চাপের প্রভাব আছে, এখানে চাপের প্রভাব আছে। আর এখানে কি নেই? চাপের প্রভাব নেই। দুটো অপশন। আর খ নম্বরে আসবে কি দেবো? কাকে বলে দেবো? এখানে চাপের প্রভাব নেই আর এখানে চাপের প্রভাব আছে। সেটা হচ্ছে ব্যাপন আর নিঃসরণের পার্থক্য। দুটো দিলেই এনাফ। আমাদের তো শর্টকাট। সামনে পরীক্ষা যেহেতু তোমাদের এই সামনে আমাদের জুলাই মাসে জুন মাসে মেবি পরীক্ষা তোমাদের, এই টার্গেট 2025 সালের টার্গেট যদি আমরা ওয়ান সেট ক্লাসের মধ্যে এই অধ্যায়গুলো প্রতিদিন একটা করে দেওয়ার চেষ্টা করবো, দিয়ে অধ্যায়টা শেষ করে দিব। এখন আমরা আসি তারপরে কি আছে দেখি। এখন গলন আর স্ফুটন আছে আমাদের। মোমবাতির জ্বলন, মোমের 3 অবস্থা। মোমবাতি কয়টা অবস্থা থাকে? 3টা অবস্থা। অবশ্যই মোমের 3টা অবস্থা থাকবে। এটা হলো কঠিন অবস্থা, তরল অবস্থা, বা বায়ু গ্যাস হয়ে উড়ে যায়। এটা হচ্ছে মোমের 3টা অবস্থা। মোম সম্পর্কে কিছু জানি, আমরা গলন আর স্ফুটন সম্পর্কে জানি। গলন আর স্ফুটন। গলনটা কি? গলনটা কি আর হচ্ছে স্ফুটনটা কি? গলনটা কি? তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াটা যেটা আছে সে হচ্ছে গলন। ঠিক আছে?
তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? গলন বলে। তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলে জানি। যেমন বরফটা কি বলে? এক্সাম্পল, বরফকে আমরা যদি তাপ দেই সেটা কি পরিণত হবে? তরলে পরিণত হবে। যেমন স্ফুটন কি ফুটে যাবে, উড়ে যাবে। এটাও তাপ প্রয়োগে কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হবার প্রক্রিয়াকে স্ফুটন বলে। যেমন কি এক্সাম্পল হিসেবে কি দেওয়া যায়? পানিকে আমরা যদি পানিকে তাপ প্রদান করি সেটা বাষ্পে পরিণত হয়। গলন স্ফুটন হবে ক্লিয়ার। এখন আমরা গলনাঙ্ক কি আর স্ফুটনাঙ্ক কি, এখন শিখব কি গলনাঙ্ক কি আর স্ফুটনাঙ্ক কি সেটা শিখবো। গলন স্ফুটন পার্থক্য আছে, কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু আলাদা। এটা একটু পার্থক্য শিখেন। গলনাঙ্ক আর হচ্ছে স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য কি? দেখো, গলনাঙ্ক কি? এক বায়ুমণ্ডলীয় চাপে, ঠিক আছে, প্রতি ক্ষেত্রে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে এটা তাপমাত্রা। গলনাঙ্ক মানে কি? তাপমাত্রা। স্ফুটনাঙ্ক মানে তাপমাত্রা। নাঙ্ক যোগ থাকলে কি হয়? তাপমাত্রা। লিখবো এক বায়ুমণ্ডলীয় চাপে, এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় ওটা কি আমাদের গলন ছিল প্রক্রিয়া, এটা কি যে তাপমাত্রা, এটা যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। পানির গলনাঙ্ক বরফের গলনাঙ্ক কত? এক্সাম্পল, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। আর স্ফুটনাঙ্ক পার্থক্য কি? স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য কি? সেটা হচ্ছে সেম ভাবে এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। কি পরিণত হয়? বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। এক্সাম্পল কি আছে? পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আসলে বুঝছো, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। গলন হচ্ছে আমাদের প্রক্রিয়া, গলনাঙ্ক হচ্ছে তাপমাত্রা, স্ফুটন হচ্ছে প্রক্রিয়া, স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের তাপমাত্রা। যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় সেটা স্ফুটনাঙ্ক, তাপমাত্রাটা। বুঝছো, গলন স্ফুটন এর মধ্যে একদম ক্লিয়ার? আশা করি একদমই ক্লিয়ার। আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা হবার কথা না। এখন আমরা আসি পাতন এবং ঊর্ধ্বপাতন। পাতনটা কি এবং ঊর্ধ্বপাতনটা কি, এটা দিয়ে আমাদের মোটামুটি বেসিকটা ক্লিয়ারের মধ্যে আসবে আমাদের। বেশি দিন আমরা পাতন আর মধ্যে আসি। প্রথমে আসি পাতন বলতে কি বুঝি আমরা? আসলে পাতন বলতে কি বুঝি? প্রথমে আসি কি পাতনটা কি? পাতন হচ্ছে একটা কোন তরলকে তুমি তাপ প্রদান করছো, তাপ প্রদান করে কি হয়েছে? বাষ্পে পরিণত হয়েছে। বাষ্পটাকে আবার শীতলীকরণ করছো, শীতলীকরণ করার পরে সেটা আবার কিসে পরিণত হয়েছে? বাষ্পে পরিণত হওয়ার পর সেটাকে আমরা কি করে বাষ্পীভবন
আচ্ছা বাষ্পীভবন, আমাদের একটা বাষ্পীভবন জানা আছে। বাষ্পীভবনটা কি? বাষ্পীভবনটা এখন কি একটু এটা শিখবে। বাষ্পীভবনটা কি? কোন বাষ্পীভবনটা কি? কোন তরলকে আছে কোন তরলকে কোন তরলকে কোন তরলকে তাপ প্রদান করে, তাপ কি বলছি, তাপ প্রদান করে বাষ্পে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন। বাষ্পীভবন কি? কোন তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। এটা ক্লিয়ার? এখন পাতন আসি আমরা। পাতনটা কি? কোন তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়া কি বলা হয়? বাষ্পীভবন। এখন পাতনটা তাহলে আসি। পাতনটা এইখানে লিখি না, পাতনটা তাহলে কি? পাতনটা তাহলে কি? পাতনটা এখন লিখি আমরা। পাতন কি তাহলে? কোন তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার পর শীতলীকরণ করে বা ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। নাকি কোন তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার পর যদি ঠান্ডা করি, ঠান্ডা করার পর পুনরায় তরলে পরিণত করার প্রক্রিয়াকে কি বলা হয়? পাতন বলা হয়। তো পাতন সমান কি লিখতে পারি? পাতনে আমরা প্রথমে কি করি? বাষ্পীভবন করি। তারপরে আমার কি করি? আবার ঘনীভবন, মানে ঠান্ডা করে তরলে পরিণত করি। আবার ঘনীভবন করি। আবার কি করি? ঘনীভবন করি। এই তিনটা কাজ পাতনের মধ্যে হয়ে থাকে। এখন আছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন বললে ওটা এর বেসিক শেষ। ঊর্ধ্বপাতন এটা কি? তারপরে ঊর্ধ্বপাতনটা কি? এখন আসি ঊর্ধ্বপাতনটা কি? ঊর্ধ্বপাতনে তুমি কোন কঠিন পদার্থকে তাপ দিলে কি হবে? তরলে পরিণত হওয়ার কথা, কিন্তু এখানে কি হবে? এটা তরলে পরিণত হবে না। তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে, সেটা ঊর্ধ্বপাতন। ধরো কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করলে সেটি তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হলে তাকে ঊর্ধ্বপাতন বলে। কোন কণিকে তাপ দিয়েছে, সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়েছে, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। এক্সাম্পল অনেক কিছু আছে। এক্সাম্পল উদাহরণগুলো অনেক আছে। যেমন কি উদাহরণ আছে ন্যাপথলিন। কি কি উদাহরণ আছে? ন্যাপথলিন, কোরফুর, কঠিন কার্বন ডাই অক্সাইড। কি? কঠিন কার্বন ডাই অক্সাইড। ন্যাপথলিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হলো আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম মেবি আছে, তারপরে অ্যামোনিয়াম নিশাদল, যাকে আমরা বলি কি বলি? নিশাদল। বইয়ে সুন্দরভাবে উদাহরণ দেওয়া আছে। নিশাদল যাকে বলি অ্যামোনিয়াম ক্লোরাইড বলি। এগুলো হচ্ছে আমাদের বেসিক। এর মাধ্যমে তোমরা যাবতীয় যা আছে করতে পারবা। এখন আমরা সিকিউর জন্য কিছু শিখি। কিসের জন্য? সিকিউর জন্য, মানে সৃজনশীলের জন্য কিছু শিখি। তোমাদের উদাহরণ দেওয়া আছে কয়েকটা, যেখানে হচ্ছে তোমাদের একটা একটু মিশিয়ে দিই। এর জন্য কিছু শিখতে হবে নাকি? তোমাদের এমন দেওয়া আছে একটা এমন চিত্র দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, এটার নাম তো জানি, এটা হলো
তোমরা বিভিন্ন ভাবে কাঁচের নল, কাঁচ নল এটা আমরা বলি, হ্যাঁ। কাঁচ নল মনে করো এখানে একটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে HCl, আর এখানে কি দেবে অ্যামোনিয়াম বা NH3 এমন একটা পদার্থ দেওয়া আছে। এখানে HCl, এখানে কি আছে অ্যামোনিয়া। এখন বলছে যে এইখানে দেওয়া ধোঁয়াটা সৃষ্টি, এখানে ধোঁয়া সৃষ্টি হলো একটা, ধোঁয়া সৃষ্টি হওয়ার পর এই ধোঁয়াটা আস্তে আস্তে কোনটা আগে, মানে কি এখানেও ব্যাপন প্রক্রিয়াটা হবে, এটা কি প্রক্রিয়া হবে ব্যাপন প্রক্রিয়াটা হবে। কোনটা অ্যামোনিয়া, অ্যামোনিয়া না HCl, কোনটা আগে কোন দিকে যাবে, এটা একটা কথা আছে। কোশ্চেন, কোশ্চেন আছে গ নাম্বারে, কোশ্চেন কি আছে গ নাম্বার তোমাদের বইয়ে উদার সৃজনশীলে দেওয়া আছে, এটা কোশ্চেন দেওয়া আছে। ও 2 নম্বরে ঘ নাম্বার দেওয়া আছে যে এখানে একটা উৎপন্ন ধোঁয়া হবে, ধোঁয়াটা আগে, এটা ধরো এটা হচ্ছে A প্রান্ত, এটা হচ্ছে B প্রান্ত। এই ধোঁয়াটা যে সৃষ্টি হলো মনে করো এই অ্যামোনিয়াটা আগে কেন এই প্রান্তে আসবে সেটা অবশ্যই সে দেওয়া আছে, এই যে এই কাছাকাছি আসছে, মানে অ্যামোনিয়াটা কই আসছে এইখানে আসছে, তাহলে এই সেল তো আরো দূরে যাওয়ার কথা, কেন যায় নাই, এটা ব্যাপন প্রক্রিয়া। আর ব্যাপনে আমরা শিখবো, এখানে একটা বেসিক শিখি যে ব্যাপনে আমরা আণবিক ভর বলতে অধ্যায় আমরা জানি না যে এরা আগে কেন এটা দিছে, আরো তো অধ্যায় আছে পদার্থের গঠন, সেখানে অনুপরমাণু ভর এগুলো নিয়ে আগে জানা উচিত। তারপর আমরা কিছু জানি এখানে, যদি এটা তোমাদের উদাহরণ দেওয়া আছে ভেরি ইম্পর্টেন্ট, কয়েকটা পরীক্ষাও আসছে সে আমরা জানি। এখানে মনে রাখো হাইড্রোজেনের ভর হচ্ছে 1 এবং ক্লোরিনের ভর হচ্ছে 35.5, আর নাইট্রোজেনের ভর হচ্ছে 14। হাইড্রোজেন ভর তো বললাম যে যার ভরটা বেশি হবে, যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হারটা সবচেয়ে কম হবে, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। এখন আমরা এখান থেকে বের করব যে অ্যামোনিয়া না HCl বেশি দূর যাবে, অবশ্যই যার ব্যাপন, মানে ব্যাপন তো বোঝোই, ঘরের পারফিউমটা যত দ্রুত আর গতিতে যাবে তার ব্যাপনটা বেশি, এমন যে অ্যামোনিয়ার গন্ধটা বেশি না HCl এর গন্ধটা বেশি। আমি আবারও বলছি, যার গরমালুকা সমাধান করতেছি, এটা প্রশ্ন কি আসছে যে অ্যামোনিয়াটা, যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কেন আগে, মানে কেন আগে এ প্রান্তে, অ্যামোনিয়া কেন, অ্যামোনিয়া কেন আগে এ প্রান্তে পৌঁছায়, বা অনেক ভাবে আছে অ্যামোনিয়া কেন আগে এ প্রান্তের কাছাকাছি আসছে, আর বলছে কেন পৌঁছায়, এটা দিই কেন পৌঁছায়, এখানেও ব্যাপনের কাজ আছে। আমরা জানি, বলবো আমরা জানি ব্যাপনের ক্ষেত্রে, এটা দিয়ে তুমি যতগুলো সিকিউর সব সিকিউর সলভ করতে পারবে একটা বেসিক দিয়ে। আমরা জানি ব্যাপনের ক্ষেত্রে যে অণুর আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, এবং যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। কেমন হার কম, তাই এখানে আমরা HCl আণবিক ভর দেবো, এখানে লিখবো, এখানে HCl আণবিক ভর, তাহলে হাইড্রোজেন আণবিক ভর কত 1, লিখি HCl এর আণবিক ভরটা কি হবে, H এর কত 1 এবং Cl এর কত 35.5, দুই কত হবে 36.5, HCl বের করলাম। আবার অ্যামোনিয়া বের করি, অ্যামোনিয়ার এর আণবিক ভর কত, অ্যামোনিয়া 14 যোগ হাইড্রোজেন কত, হাইড্রোজেন 1 এর সাথে গুণ 3 আছে, গুণ 3 মোট 14 আর 3 17, এটুকু শেষ। তারপর একটু তারপর লিখবো হচ্ছে যেহেতু, যেহেতু কি একটু দেখা যায় নাকি দেখি একটু,
দেখা যায় যেহেতু যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর কম, তাই তার ব্যাপন হার বেশি। অতএব অতএব অ্যামোনিয়া অ্যামোনিয়া আগে এ প্রান্তে আসবে। আশা করি বুঝতে ক্লিয়ার। এই অধ্যায়ে এটা দিয়ে আমাদের যাবতীয় একটা অঙ্ক সলিউশন কমপ্লিট। এই অধ্যায়ের মানে এই অধ্যায়ের যাবতীয় যা সমাধান আছে এটার মাধ্যমে আমরা শিখতে পারছি। তারপরে আবার একটা আছে আমাদের একটা লেখচিত্র আছে, মানে লেখচিত্র আছে। লেখচিত্রটা একটু দেখি, লেখচিত্র একটু বোঝানোর এখানে আছে। লেখচিত্র দেখি। হ্যাঁ, লেখচিত্র এমনি দেখি, এটা মিশিয়ে দিলাম। এখন লেখচিত্র, লেখচিত্র কি, ওই লেখচিত্রের মাধ্যমে আমাদের অঙ্ক আসে। যে অঙ্কটা কিভাবে সলভ করবো এটা আমরা একটু একটু শিখি। দেখো আমাদের একটা ক্লাসের মধ্যে যাবতীয় যা আছে সব কমপ্লিট। এখন সব একটু শিখি আমরা। লেখচিত্র এটা হচ্ছে আমাদের, এটা ওয়াই অক্ষ আর এটা কি অক্ষ, এক্স অক্ষ। এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ। এটা হলো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। দেখো আচ্ছা, এইখানে আমরা শূন্য ধরি, এখানে কি শূন্য ধরি, 0 ডিগ্রি। আর এখানে অবশ্যই -20 করে কমাই। আর এখানে কত হবে, -40 ডিগ্রি সেলসিয়াস। এগুলো সেলসিয়াস। তাহলে কি হবে, এখানে এখানে একটু কম দিয়ে 20, এটা যদি এমনি 20 + 20 40 60 80, এখানে যা 100, 100 মধ্যে 12 তাহলে 120 এখানে দেখো। তাহলে এমনিতে আমরা সাধারণভাবে বলি যে এই যে 0 ডিগ্রি, এই যে আসলে 0 ডিগ্রি গেলাম, -40 আস্তে বাড়তিছে বাড়তিছে উপরের দিকে যাচ্ছে, এইখানে 0 ডিগ্রি। এইখানে এই এই অবস্থাটার নাম কি, এই অবস্থায় আগে শিখে আসছি, এই অবস্থাটার নাম কি, এই অবস্থাটার নাম কি। দেখো এই অবস্থাটার নাম কি, দেখো এই অবস্থার নাম হচ্ছে, আচ্ছা তারপর হচ্ছে কি আরেকটা অবস্থা আছে 100 ডিগ্রি সেলসিয়াস, আবার তার একটা অবস্থা আছে। এই অবস্থাটার নাম কি, এই অবস্থাটার নাম কি। তারপর আরেকটা হচ্ছে এই অবস্থা। কয় অবস্থা এখানে আছে, এটা এটা ধরি আমরা এই অবস্থা, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই। তাহলে এই অবস্থাটার নাম কি, এই অবস্থাটার নাম দিয়ে হচ্ছে এখানে বরফ। 0 ডিগ্রি কি থাকে, বরফ। বরফে কি হয়, এখানে বরফের গলনাঙ্ক। এটা হচ্ছে এই জায়গায় হয়, এ থেকে বি পর্যায়ে কি হয়, বরফের গলনাঙ্ক। তাহলে এইখানে আমাদের কি হয়, পানির স্ফুটনাঙ্ক। আর এইটুকু অবস্থা কি, এইটুকু অবস্থার নাম হচ্ছে পানি। এইটুকু অবস্থা কি থাকে, পানি থাকে। আর এটুকু পানি ফুটতে শুরু করে। আর হচ্ছে এই ডি থেকে ই পর্যায়ে হচ্ছে আমাদের জলীয় বাষ্প। জলীয় বাষ্প। আশা করি বুঝতে পারছো। এই অধ্যায়টা আমাদের ওয়ান শট একটা ক্লাস। এই অধ্যায়ে যাবতীয় যা আছে সম্পূর্ণটি আমি একটি ক্লাসের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পারছো। এরকম সকল ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা এবং ফেসবুক পেজে পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।